আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 11 অর্থাৎ তথ্য ও উপাত্ত এই অধ্যায়ের অঙ্ক নং 14, যা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 168 এর সমাধান। দেখো, এটা দেওয়া আছে তোমাদের 2026 সালের গণিত বইয়ের পৃষ্ঠা 168। 14 নং প্রশ্নে দেওয়া আছে, নিচের গণসংখ্যা সারণী হতে আয়তলেখ আঁকো এবং প্রচুরক আসন্ন মান নির্ণয় করো। তো চলো, শুরুতে আমরা প্রথমে আগে আয়তলেখ অঙ্কন করি। আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদের একটি সারণী লাগবে, যে সারণীতে প্রয়োজন হবে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। দেখো, আমাদের প্রশ্নেই শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যাও দেওয়া আছে। তো আমরা এখানে কিভাবে দেওয়া আছে, পাশাপাশি দেওয়া আছে। এই যে শ্রেণীব্যাপ্তি 11 থেকে 20, 21 থেকে 30, এটা কিন্তু পাশাপাশি দেওয়া আছে। তো আবার গণসংখ্যাও পাশাপাশি দেওয়া আছে। তো আমরা এখানে কি করেছি, পাশাপাশির পরিবর্তে আমরা লাইন বাই লাইন নিচে নিচে লিখেছি শ্রেণীব্যাপ্তিটা। আবার গণসংখ্যা এখানে যা ছিল পাশাপাশি আমরা নিচে নিচে সাজিয়ে লিখেছি, গণসংখ্যা যা ছিল ঠিক তাই লিখেছি। যেহেতু আমরা আয়তলেখ অঙ্কন করব, এখানে অতিরিক্ত আরেকটি জিনিস লাগবে, সেটি হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিন্তু সবসময় আমাদের নিজেদের তৈরি করতে হবে না। যেমন দেখো, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 166 দেওয়া আছে। দেখো, একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 2। এখানে দেখো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, এখানে কিন্তু অবিচ্ছিন্ন দেওয়াই আছে। এখানে দেখো 40 থেকে 45, আবার 45 থেকে 40 থেকে 45, আবার 45 থেকে 50, অর্থাৎ 40-এর পরে 45-এ এখানে শেষ হয়েছে, পরের শ্রেণীতে গিয়ে আবার 45 থেকে শুরু হয়েছে, অর্থাৎ একই সংখ্যা দুইবার করে আছে। তাহলে এটা কিন্তু এখানে অবিচ্ছিন্ন দেওয়াই আছে, এটা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি এটা। আবার এখানে দেখো 50 থেকে 55, তারপরে আবার 55 থেকে 60, তারপরে 60 থেকে আবার 65, অর্থাৎ 60-এর শেষ, আবার 60 থেকে শুরু। তা এটা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখানে দেওয়াই আছে। এমন যদি থাকে তাহলে কিন্তু আমাদের নতুন করে আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করার প্রয়োজন নাই, কারণ এখানেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলতে এখানে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বলতে কি বোঝাইছে, একই সংখ্যা দুইবার আছে। তো এখানে দেখো আমাদের যে প্রশ্নপত্র আছে, এখানে দেখো আছে 11 থেকে 20, 20-এর পরে 21 থেকে শুরু হয়েছে। তো এই জন্যই মূলত এখানে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে। তাই এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করি। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কিভাবে তৈরি করব, তো এখান থেকে এটা হলো নিম্ন সীমা আর এটা হলো উচ্চ সীমা। তো নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিব, আবার উচ্চ সীমার সাথে 0.5 যোগ করব, তাহলে কিন্তু ব্যবধানটা একই হয়ে গেল। অর্থাৎ এখানে 0.5 বিয়োগ করেছি, আবার এখানে 0.5 যোগ করেছি, তাহলে এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে 11 থেকে আমরা 0.5 বাদ দিলে হবে 10.5, 10.5, আর এর সাথে আমরা 0.5 যোগ করব, তাহলে হবে 20.5, 21, তাহলে এখানে হবে 20.5, 30-এর সাথে আমরা 0.5 যোগ করি, তাহলে হবে 30.5, এখানে 31, তাহলে হবে 30.5, এখানে হবে হলো 40.5, এখানে 41, তাহলে হবে 40.5, 50, তাহলে হবে 50.5, 50.5, এখানে হবে 60.5, অর্থাৎ এখানে কিন্তু আমরা যেখানে শেষ হচ্ছে এটাই কিন্তু আবার এখানে বসতেছে। তো এখানে হবে 60.5, দেখো এখানে 60-এ শেষ হচ্ছে, 60টা এখানে বসতেছে, 60.5, আর 70-এর সাথে 0.5 যোগ করলে হবে 70.5, এখানে 70.5,
তো এখানে হবে 80.5, 80-র সাথে আমরা 0.5 যোগ করি, এই 80.5 এখানে শেষ, তাহলে এখানে শুরু হবে 80.5, অর্থাৎ একই সংখ্যা কিন্তু দুইবার হচ্ছে, তাহলে এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো 80.5 থেকে হবে 90.5, এখানে 90.5 থেকে শুরু, আর এখানে হবে এই 100-র সাথে 0.5 যোগ করলে হবে 100.5। তাহলে কিন্তু আমাদের আয়তলেখ অঙ্কনের জন্য যে সারণী প্রয়োজন, এই সারণীটা কিন্তু আমাদের সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল। তো এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করার জন্য আমরা দুইটা অক্ষ আঁকব। এটা হলো আমাদের এক্স অক্ষ, আর এইভাবে আমরা আরেকটা অক্ষ আঁকব, এটা হলো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের নিচে আমরা লিখব হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, আর এদিকে লিখব হলো গণসংখ্যা। তো তোমাদেরকে শুরুতেই বলে রাখি, আমি কিন্তু এখানে সমস্ত কাজ কিন্তু আমি কলম দিয়ে করেছি, যেন তোমরা বুঝতে পারো, স্পষ্টভাবে তোমরা যেন বুঝতে পারো। কিন্তু তোমরা এইখানকার সমস্ত কাজ তোমরা পেন্সিল দ্বারা করবে। এটা হলো আমাদের এক্স অক্ষ, এখানে আমরা তীর চিহ্ন দেব, এ পাশে তীর চিহ্ন দিব, আর এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই লিখবো, আর নিচে লিখবো হলো ওয়াই প্রাইম, এ পাশে এক্স, আর এটা হলো এক্স প্রাইম, এই যে এটা একটা দাগ, এটা হলো প্রাইম। তো এরপরে আমরা কি করব, এখানে দেখো আমাদের গণসংখ্যা সর্বোচ্চ আছে হলো 35, সর্বোচ্চ 35 আছে। তো আমরা এই ক্ষুদ্রতম ঘরকে আমরা 1 করে ধরেছি। তো এইদিকে হলো 5, 10, 15, তারপর হলো 20, 25, 30, 35। তোমরা যদি আরেকটু বেশিও নাও তাও কিন্তু সমস্যা নেই, হয়তো দাগটা আনতে গিয়ে বেশি একটু হয়ে যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। তারপরে এই পাশে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা কিভাবে নেব, এই যে এখানে খেয়াল করো, 10.5 থেকে শুরু করেছি, এখান থেকে শুরু করে আমরা এই 100.5 পর্যন্ত নিব, অর্থাৎ এইখান থেকে আমরা এইভাবে গিয়ে আমরা এইভাবে যাব, এই সবগুলো আমরা নিব। তো এটা আমরাই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা এদিকে লিখেছি, আর গণসংখ্যাটা আমরা এদিকে উপস্থাপন করব। তো এখন এই শুরুর এটা কিন্তু মূল বিন্দু হলো ও, এটা মূল বিন্দু ও। তো এই প্রথম ঘরগুলো আমরা এভাবে ভাঙ্গা চিহ্ন দিব। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 10.5 থেকে 20.5, গণসংখ্যা হলো 10। তো এখানে ঠিক একইভাবে 10.5 থেকে 20.5, তাহলে আমরা যাব হলো এই যে গণসংখ্যার ঠিক এই 10 পর্যন্ত যাব আমরা, এই যে এই পর্যন্ত যাব 10। তো এই পর্যন্ত আমরা একটা মার্ক করি, এগুলো আমরা অবশ্যই পেন্সিল এবং স্কেল দ্বারা করব। এরপর আমরা এখানে যোগ করে দিই। তারপরে আছে 20.5 থেকে 30.5, গণসংখ্যা হবে 20। তো এই 20.5 থেকে 30.5 গণসংখ্যা হবে 20। তো এটা হচ্ছে এই যে এ পর্যন্ত হলো 5, এই যে 5, এরপরে এখানে হলো 10, এটা হলো 15, কারণ এই যে 15 সোজা 15, আর এইটা হলো 20, তাহলে আমরা এই পর্যন্ত নিব। এরপরে হলো 30.5 থেকে 40.5, 30.5 থেকে 40.5 হবে 35। তো এইখান থেকে যাব আমরা, যেখানে যে দাগটাতে শেষ করব আবার এইখান থেকে যাব। তো 30.5 থেকে 40.5 আমরা এইদিকে কিন্তু যাব না, এইখান থেকে দেখলে হবে।
তো এখানে হবে আমাদের 35। তো এই পর্যন্ত হলো 25, কারণ এই বরাবর হলো 25, এটা হলো 30, এটা হলো 35। তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে আমি এখানে মূলবিন্দু ওর পরে কিন্তু একটু ওভার করেছি এই রেখাটা। তুমি যদি চাও যে তুমি এতখানি লিখবে না, অর্থাৎ এক্স প্রাইম তুমি দিবে না, অর্থাৎ এই এতটুকু বাদ এই পর্যন্ত তুমি এই এক্স এর যে রেখাটা অঙ্কন করেছি এই পর্যন্ত টানবে, তাও কিন্তু হবে। এই এক্স প্রাইম পর্যন্ত এদিকে তোমার অতিরিক্ত না টানলেও হবে। আবার যদি চাও যে তুমি নিচে ওয়াই প্রাইম এটা টানবে না, তাহলে এই পর্যন্ত কিন্তু তোমার না টানলেও হবে। অর্থাৎ এতটুক বাদ দিয়া তুমি শুধু এখান থেকে এই পর্যন্ত আর উপর থেকে এই পর্যন্ত টানলেও তোমার হবে। সেক্ষেত্রে তোমার মূল বিন্দু শুধু ও থাকবে, এক্স প্রাইম বাদ যাবে, ওয়াই প্রাইম তোমার না লিখলেও চলবে। আবার তুমি এভাবে করলেও হবে। তো এরপরে হলো আমাদের 35 গেল, এখন হবে 40.5 থেকে 50.5 হবে 20। 40.5 থেকে 50.5 হবে 20। তো এই যে এখানে 15, এটা হলো 20, তাহলে এখানে হবে 20। তারপরে হলো 50.5 থেকে 60.5 হবে 15। 50.5 থেকে 60.5 হবে 15। তো এইটা হলো আমাদের 15, এই যে গণসংখ্যার 15। তারপরে আছে হলো 60.5, এই যে 60.5 থেকে 70.5 হবে 10। তো এইখানে এই যে এটা হলো আমাদের 10। তারপরে হলো 70.5 থেকে 80.5 হবে 8। তো এই যে এখানে এটা হলো 10। তো এখান থেকে ছোট্ট 2টা করে বাদ দিব আমরা, এটা হলো 9, এরপর আরো এক ঘর নিচে নামলে এটা হবে 8। তারপরে হলো 80.5 থেকে 90.5 হবে 5, তাহলে এই পর্যন্ত হলো 5। তারপরে হবে সর্বশেষ 90.5 থেকে 100.5 হবে 3। তো এইটা হবে আমাদের 3। তো এইটা হলো 5-এর ঘর, এক বাদ দিলে 4, তার থেকে আরো এক বাদ দিলে হবে 3। তো আমি এখানে এক্স লিখেছি, একটু যদি তোমার ওভারও হয়ে যায়, এই রেখাটা আর একটু বড় যদি হয়ে যায় তাও কিন্তু সমস্যা নেই। তো এটা কিন্তু আমাদের আয়তলেখ অঙ্কন হয়ে গেল। তো এখন আমরা এর কিন্তু বিবরণ দিতে হবে। তো বিবরণটা আমরা কি করব, এই অঙ্কনের পর এই সারণী তৈরি করার পর পরে বিবরণটা দিব, এরপর আমরা অঙ্কন করব। তো আগে অঙ্কন করলে সুবিধা হয় কি, বিবরণটা দেওয়া লিখতে সুবিধা হয়। তো আমরা কিভাবে অঙ্কন করলাম তার বিবরণটা হবে এরকম, যে ছক কাগজের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 2 একক ধরে, এই যে এদিকে দেখো এটা হলো আমাদের এক্স অক্ষ, এখানে 10.5 থেকে গিয়েছি 20.5। তাহলে এখানে আমরা সংখ্যা যদি গণনা করি তাহলে আমরা কত দূর পর্যন্ত গেছি, অবশ্যই আমরা 10 কিন্তু যোগ করেছি। 10.5 থেকে 20.5 সংখ্যা যদি গণনা করি তাহলে কিন্তু এর সাথে অবশ্যই আমরা 10 যোগ করেছি। 10.5 থেকে 20.5, তাহলে কত বেশি হয়েছে, আরও এর সাথে 10 যোগ করা হয়েছে। কিন্তু
এখানে আমাদের ঘর আছে কয়টা? ঘর আছে এই ছোট্ট বর্গ, ছোট ছোট যে ঘর আছে এগুলো প্রত্যেকটা কিন্তু বর্গ। তো এই ছোট্ট ঘর কিন্তু আছে 5টা, অর্থাৎ 10.5 থেকে 20.5, এর ভিতরে ঘর আছে মোট 5টা। কিন্তু আমরা সংখ্যা যদি গণনা করি এখানে হবে 10টা, কারণ 10.5 থেকে 20.5 হইল 10, ব্যবধান 10, কিন্তু ঘর নিয়েছি 5টা, তাহলে প্রত্যেক ঘরের মান কত হচ্ছে? এক ঘর সমান তাহলে কিন্তু 2 করে হচ্ছে। আর উপরের দিকে কিন্তু ওই যে এখানে 5 লিখেছি, আবার এদিকেও কিন্তু 5টা করে ঘর, 1 2 3 4 5, ছোট্ট ছোট্ট 5টা করে ঘর আছে, কিন্তু এখানে আবার 5ই লিখেছি, তার মানে এখানে এক ঘরের মান 1 করে ধরেছি। আর এদিকে আমরা এক্স অক্ষের দিকে আমরা এক ঘরের মান, ছোট্ট একটি ঘরের মান আমরা 2 করে ধরেছি। এটাই আমাদের লিখতে হবে। তাই আমরা বিবরণটা এভাবে লিখব যে সব কাগজের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমার 2 একক ধরে, কারণ নিচের দিকে কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা, তো অবিচ্ছিন্ন শ্রেণীর সীমার 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হয়েছে। এদিকে কিন্তু গণসংখ্যা, এজন্য লিখব যে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হয়েছে মূল বিন্দু থেকে, অর্থাৎ ও থেকে, হ্যাঁ এই যে এটা কিন্তু ও, মূল বিন্দু ও, তো মূল বিন্দু থেকে 10.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই যে মূল বিন্দু ও থেকে 10.5 এই ঘরগুলা তো আর এমনি এমনি নেই, অবশ্যই এর ভিতরে কিছু আছে, কারণ 10.5 এখানে আছে, তার মানে এর আগের ঘরগুলা আছে। এই আছে বোঝানোর জন্য বা বিদ্যমান বোঝানোর জন্য আমরা ভাঙ্গা চিহ্ন ব্যবহার করেছি। এভাবে আমরা বিবরণটা দিয়ে দিব। এরপরে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু প্রথম ধাপ শেষ, অর্থাৎ আমাদের আয়তলেখ আঁকা হয়ে গেল, বিবরণ দেওয়া হয়ে গেল, অর্থাৎ এই আঁকা পর্যন্ত, আয়তলেখ আঁকা পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমাদের বলছে যে প্রচুরক এবং প্রচুরক আসন্ন মান নির্ণয় করো। তো প্রচুরক মানে কি? প্রচুরক মানে হলো প্রচুর পরিমাণে বা বেশি পরিমাণে আছে যেটা, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা যে আয়তলেখটি অঙ্কন করেছি সেই অঙ্কনকৃত আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয় করার জন্য সর্বোচ্চ যে আয়ত আছে, এটা আয়ত সবগুলোই কিন্তু প্রত্যেকটি এক একটি আয়ত। তো এই আয়তগুলোর ভিতরে যে আয়তটি সর্বোচ্চ, এই যে এই আয়তটা কিন্তু সর্বোচ্চ, তো এই আয়তের সর্বোচ্চ আয়তের এই কৌণিক বিন্দুর সাথে তার আগের যে আয়ত, এটা কিন্তু একটা আয়ত, তার আগের আয়তের এই কৌণিক বিন্দু আর সর্বোচ্চ আয়তের এই কৌণিক বিন্দু বনাম তার পরের আয়তের এই কৌণিক বিন্দু আমরা সংযোগ স্থাপন করব, অর্থাৎ আমরা এই আড়াআড়ি সংযোগ স্থাপন করব। এখন এই 30.5 থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে এই ছেদ বিন্দুটা কয় ঘর গেছে এদিকে, তাহলে এইখানে হচ্ছে এটা হলো 30.5, এই বরাবর আমরা উপরে গেলে এই ছেদ বিন্দু, অর্থাৎ এই আড়াআড়ি যে রেখাংশটা আমরা সংযোগ করেছি এইখান থেকে মোট কয় ঘর গেল? তো 1 ঘর, 2 ঘর, আর এখানে হলো অর্ধেক ঘর, অর্থাৎ আড়াই ঘর গিয়েছে। তো এখানে কিন্তু প্রত্যেক ঘরের মান হলো 2 করে, এখানে প্রত্যেকটা ঘরের মান হলো 2 করে। তো 1 ঘর সমান 2, তাহলে এখানে আছে 30.5, তাহলে 1 ঘর গেলে হবে 2 যোগ হবে, তাহলে হবে 32.5, এর সাথে যদি আরও 1 ঘর যোগ হয় তাহলে 2 হবে, তাহলে 34.5, এরপর হয়েছে আরও অর্ধেক ঘর, তাহলে এটার মান হবে 1, তার মানে হলো মোট যোগ করতে হবে 5, তাহলে 30.5 আর যদি 5 যোগ করি 30-এর সাথে 5 যোগ করলে হবে 35.5, 30.5-এর সাথে 5 যোগ করলে হবে 35.5, তাহলে এই যে এটা, অর্থাৎ এখানে আমরা আড়াই ঘর বরাবর একটা বিন্দু দিব। এরপর এই ছেদ বিন্দুর সাথে এক্স অক্ষের উপর আমরা লম্ব আঁকবো, যা
ছেদ করবে হলো 35.5 বিন্দুতে। তো এটা হবে আমাদের প্রচুরক, এটা এটা হলো প্রচুরক। প্রচুরক হবে 35.5। এখন আমরা প্রচুরকের বিবরণ দিব। এখানে চিত্রায়িত আয়তলেখ থেকে দেখা যায় বেশি সংখ্যক গণ সংখ্যা 30.5 থেকে 40.5 শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান। প্রচুরক নির্ধারণ করার জন্য সর্বোচ্চ আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুদ্বয় থেকে দুইটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করা হয়েছে। এদের ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্ব টানা হয়েছে তা এক্স অক্ষকে 35.5 বিন্দুতে ছেদ করে। সুতরাং নির্ণেয় প্রচুরক 35.5। অর্থাৎ এখানে চিত্রায়িত আয়তলেখ থেকে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ গণসংখ্যা, এই যে এইটা, এগুলো কি গণসংখ্যা, এই সর্বোচ্চ গণসংখ্যা কোন শ্রেণীতে আছে? 30.5 থেকে 40.5 শ্রেণীতে আছে। তো সুতরাং প্রচুরক এই শ্রেণীতেই বিদ্যমান। তো প্রচুরক নির্ধারণ করার জন্য সর্বোচ্চ আয়তের কৌণিক বিন্দুদ্বয় থেকে তার আগের ও পরের কৌণিক বিন্দু সাথে আড়াআড়ি দুইটি রেখাংশ সংযোগ করা হয়েছে। এদের ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্ব আঁকা হয়েছে তা এক্স অক্ষকে 35.5 বিন্দুতে ছেদ করে। সুতরাং নির্ণেয় প্রচুরক 35.5। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এখানে শেষ। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।